একটা গ্রাম যেখানে বৃদ্ধরা মরছে আর তাদের মুখে ঠেসে দেওয়া হচ্ছে কলা। কে এই ব্যানানা কিলার? কেনই বা সে করছে এই খুনগুলো? আর এর মাঝেই ঢুকে পড়ে কয়েকটি ইন্টারেস্টিং চরিত্র। বলছিলাম 2025 সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ড্রাগ কমেডি সিনেমা মারানামাসের কথা। তাই বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই শ্রী নামের এক সিরিয়াল কিলার একটি নির্জন জায়গায় নির্মমভাবে একজন বৃদ্ধকে হত্যা করে। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো সে হত্যার পর লোকটির মুখে একটি কলা ঢুকিয়ে দেয়, যা ছিল তার খুনের এক নিজস্ব ধরন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং গ্রাম ও শহরে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ এই খুনের রহস্য উন্মোচনে ব্যর্থ হওয়ায় জনগণের সমালোচনার মুখে পড়ে। সংবাদ মাধ্যম জুড়ে একটাই খবর, বয়স্কদের নির্মমভাবে হত্যা করছে কে এই খুনি। গ্রামে জারি হয়েছে চরম সতর্কতা। এই খবর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরের সিনে রাতের আধারে আমরা জেসি নামের এক মেয়ের বাড়িতে প্রবেশ করি। জেসির বাবা খুনির ভয়ে ভীত, কারণ তার মেয়ে প্রায় রাত করে বাড়ি ফেরে। জেসির দাদি অবশ্য তাকে আশ্বস্ত করে বলেন কিচ্ছু হবে না, জেসি অনেক সাহসী। জেসি বাড়ি ফিরলে দাদি জানতে চায় লিউকের সাথে তার ঝগড়া হয়েছে কিনা। এখানে লিউক হচ্ছে জেসির প্রেমিক। জেসি জানায় সে লিউকের সাথে ব্রেকআপ করতে চলেছে এবং নিজের রুমে চলে যায়। পরের দিন একজন মন্ত্রী সংবাদ সম্মেলনে জানান এই সিরিয়াল কিলারের কেস হ্যান্ডেল করছেন ডিএসপি অজয় রামচন্দ্র। তার সম্পর্কে গুজব আছে সে নাকি সাংঘাতিক পুলিশ অফিসার, কাউকে ভয় পায় না, এমনকি সাংবাদিকদেরও পিটিয়েছে। পরের সিনে দেখা যায় অজয় একজন সাইকোলজিস্টের কাছে যান, কারণ তিনি দীর্ঘদিন ধরে তার কুকুর নিয়ে চিন্তিত ছিলেন। তখন দেখা যায় অজয় তার কুকুর পাকরুর কথা মনে করে কান্নায় ভেঙে পড়েছে এবং বলছে সবাই আমাকে ছেড়ে চলে গেছে, সেই সময় শুধু পাকরুই আমার সাথে ছিল। তখন সাইকোলজিস্ট বলে একটা কুকুরই তো, ছেড়ে দাও। এটা শুনে অজয় বলেন যখন আমার পাশে কেউ ছিল না তখন এই কুকুরটাই আমার একমাত্র সঙ্গী ছিল। অজয় বুঝতে পারে তার সমস্যাগুলো তার নিজেরই। সে মনে করে যদি সে কাজে মন দেয় তাহলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার এখন একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে তার কুকুর পাকরুকে খুঁজে বের করা। ক্লিনিক থেকে বের হওয়ার পর রিপোর্টাররা তাকে ঘিরে ধরল। তখন অজয় দৃঢ়তার সাথে বলেন খুনি এবার তার হাত থেকে বাঁচতে পারবে না। এই খবর শ্রী টিভিতে দেখছিল। এরপরের সিনে দেখতে পাই পুলিশ লিউককে গ্রেফতার করে। লিউককে ভয় না পেয়ে হাসতে দেখে পুলিশ হতবাক হয় এবং তাকে থানায় নিয়ে আসে। কিছুক্ষণ পর কিছু লোক লিউককে ছাড়াতে থানায় আসে। তারা রাম নামের একজন পুলিশকে জিজ্ঞাসা করে কেন লিউককে গ্রেফতার করেছেন। রাম জানায় লিউক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিল যেখানে সে বলেছিল কেউ জন্ম থেকে সিরিয়াল কিলার হয় না, পরিস্থিতি তাকে সিরিয়াল কিলার বানায়। তাই পুলিশ লিউককে সিরিয়াল কিলার ভেবে গ্রেফতার করেছে। গ্রামবাসীরা এসে জানায় লিউক কোনো সিরিয়াল কিলার নয়, বরং গ্রামের মানুষ তার উৎপাতে অতিষ্ঠ হয়ে তারা লিউককে গ্রাম ছাড়ার জন্য 16 লাখ টাকা দিচ্ছে, কারণ তার জন্যে সেই গ্রামে কারও বিয়ে হচ্ছিল না। তখন পিছন থেকে একটি লোক বলে ওঠে ওকে ছেড়ে দিন স্যার, আমরা ওকে গ্রাম থেকে চিরতরে তাড়াতে চাই, তাহলে গ্রাম শান্তিতে থাকবে। পুলিশ এই অদ্ভুত প্রস্তাবে অবাক হয়ে লিউককে ছেড়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই অরবি নামের একজন ব্যক্তি মন্দিরে তার বাবার আত্মার শান্তির জন্য পূজা করছিল, যার থেকে সে ছোটবেলায় হারিয়ে গিয়েছে। সে তার বাবাকে অনেক ভালোবাসে। এরপরে আমরা দেখতে পাই জিতিন নামের একজন ব্যক্তি মাইকে ঘোষণা দিচ্ছে আমার বিয়ে এই গ্রামের মানুষের জন্য 21 বার ভেঙেছে, আবার অনেক কষ্ট করে একটি মেয়ে খুঁজে পেয়েছি। যদি আবার কেউ তার বিয়ে ভাঙার চেষ্টা করে তাহলে সে তাকে তার বাস দিয়ে পিষে মারবে। এটা শুনে গ্রামবাসী হাসতে থাকে। এখানে অরুবি জিতিনের বাসে কন্ডাক্টরের কাজ করে। লিউক বাইকে করে জেসির সাথে দেখা করতে আসে। জেসি তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে তার সাথে ব্রেকআপ করতে চায়। তখন জেসিকে বলতে শুনি লিউক আমি তোমার সাথে আর থাকতে পারছি না, গ্রামের সবাই তোমাকে পাগল ভাবে। লিউকের ভাইরাল ভিডিওর পর গ্রামের সবাই তাকে পাগল ভাবতে শুরু করেছে। জেসির এই কথা শুনে লিউক তার বুকে কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখতে পাই শ্রী নামের সেই কিলার বাচ্চাদের খুনোখুনির গল্প শোনাচ্ছে, কিন্তু সেই গল্প শুনে বাচ্চারা ভয় পেয়ে যায়। একজন শিক্ষক শ্রীকে থামিয়ে দেন এবং শ্রীকে বলে এইরকম ফালতু ঘটনা আর কোনোদিনও শোনাবেন না বাচ্চাদের। সেই রাতে জেসির জন্মদিন ছিল। বাবা এবং দাদির জন্মদিনে সারপ্রাইজ দেয়। এটা দেখে জেসি অনেক খুশি হয়। জেসি লিউকের অনেকগুলো ফোন পায়। জেসি লিউকের ফোন পেলেও রিসিভ করে না। জন্মদিনের উপহার হিসেবে তার দাদি জেসিকে একটি পেপার স্প্রে দেন আত্মরক্ষার জন্য। লিউক জেসির সাথে দেখা করতে এসে না পেরে সেখান থেকে রাগ হয়ে চলে যায়। পরের দিন সকালে সুমেশ নামের একজন লোক তার বয়স্ক বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। আশ্রমের মালিক তখন সুমেশকে জিজ্ঞাসা করে আপনার বাবাকে কেন আপনি এই আশ্রমে রেখে যাচ্ছেন। তখন সুমেশ বলে আমার বাবা একজন ঠারকি প্রকৃতির লোক, সে আমার বউয়ের সাথে সুযোগ নিতে চায়। যা শুনে আশ্রমের মালিকও অবাক হয়ে যায়। এর পরের সিনে দেখতে পাই শ্রী এই সময়ের মধ্যে আরও অনেক লোককে হত্যা করে, যার কারণে শহরে আরও হইচই পড়ে যায় এবং অজয় তার কুকুরের নিখোঁজ হওয়ার খবর পুরো শহরে ছড়িয়ে দেয়। পুলিশ সিরিয়াল কিলারকে ধরার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল। অন্যদিকে জিতিন তার বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। এরপর কয়েকটি দিন কেটে যায়। একদিন শ্রী একটি রেস্টুরেন্টে বসে তার পরবর্তী টার্গেট কেশবকে মারার পরিকল্পনা করছিল। এখানে কেশব হচ্ছে সেই ঠারকি বুড়োটি যাকে সুমেশ নামের ব্যক্তিটি আশ্রমে রেখে গিয়েছিল। এরপর দেখতে পাই কেশব চুপচাপ দেয়াল টপকে বৃদ্ধাশ্রমের বাইরে চলে যায়। কেশবের সাথে একটি কুকুরও তার পিছনে যাচ্ছিল। রাস্তায় কেশব কুকুরটিকে বেঁধে এক জায়গায় চলে যায়।
কিছুক্ষণ পর কেশব একটি রেস্টুরেন্টে আসে, যেখানে শ্রীও বসেছিল। শ্রী কেশবকে দেখে অবাক হয় এবং ভাবতে থাকে এই বয়স্ক লোকটি এখানে কিভাবে এলো। শ্রী কেশবের সাথে কথা বলতে শুরু করে এবং কথার মাঝে কেশব তাকে নিজের সম্পর্কে সবকিছু জানায়, কিভাবে তার ছেলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। টিভিতে যখন শ্বশুর বাড়িতে স্ত্রীদের উপর অত্যাচারের খবর আসে, তখন কেশব রাগে সেখানকার টিভিটা ভেঙে ফেলে। সেই সময় রেস্টুরেন্টের কর্মীরা তাকে মারতে শুরু করলে শ্রী কেশবকে বাঁচিয়ে তার সাথে নিয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় শ্রী কেশবকে মারার জন্য ব্লেড কিনতে যায়, কিন্তু এর মধ্যেই কেশব দৌড়ে একটি বাসে উঠে পড়ে। শ্রীও তার পিছু নেয়। বাসে কেশব বরাবরের মতো মহিলাদের বিরক্ত করতে শুরু করে, যা দেখে অনেকেই কেশবের উপর রেগে যায়। সেই বাসের ড্রাইভার জিতিন এবং কন্ডাক্টর ছিলেন অরবি। পরের সিনে দেখতে পাই থানায় একজন মহিলা অফিসার অজয়কে বলছেন, সকল তথ্য সংগ্রহ করার পর মনে হচ্ছে খুনির পরবর্তী লক্ষ্য কেশব নামের একজন বয়স্ক ব্যক্তি, তাই তাদের দ্রুত কেশবকে খুঁজে বের করতে হবে। এটা শুনে অজয় কেশব সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে। এরপর দেখতে পাই বাসে রাত হয়ে গেছে এবং জেসিও সেই বাসে ছিল। কিছুক্ষণ পর কেশব জেসির সাথে ঠারকিগিরি শুরু করে। অনেকবার বাধা দিয়ে ব্যর্থ হলে সে রেগে তার মুখে পেপার স্প্রে করে দেয়। সেই বৃদ্ধের হাঁপানির সমস্যা থাকায় শ্বাস নিতে না পেরে সেখানে তার মৃত্যু হয়। জেসি তখন ভয় পেয়ে বলতে থাকে, আমি একজন মানুষকে মেরে ফেলেছি, এটা আমি কি করলাম, এবং কাঁদতে থাকে। অরবি এই কথা জিতিনকে জানায় এবং জিতিন সব শুনে হতবাক হয়ে যায়। জিতিন এটা দেখে বলতে থাকে, এটা কিভাবে হলো, পুলিশকে এখনই ফোন দিয়ে সবকিছু জানাতে হবে, তা না হলে আমরা সবাই ফেসে যাব। এটা শুনে অরবি বলে, না জিতিন ভাই, তুমি পুলিশকে জানিও না, জেসি এটা ইচ্ছাকৃতভাবে করেনি। আমরা তো জেসিকে চিনি, সে এমন কাজ স্বইচ্ছাই করতে পারে না, আমাদের ওকে সাহায্য করা উচিত। সেই সময় জিতিন, শ্রী, জেসি এবং অরবি ছাড়া আর কেউ বাসে ছিল না। অন্যদিকে পুলিশ কেশবের বাড়িতে তার খোঁজ নিতে যায়, কিন্তু সেখানে তারা কাউকে দেখতে পায় না। এর পরের সিনে দেখতে পাই শ্রী বাসে সবাইকে বলছে যদি তারা চায় তবে সে লাশটিকে সরিয়ে দেবে, কিন্তু তার বদলে তাকে 6 লাখ টাকা দিতে হবে। ঠিক তখনই জিতিনের বসের ফোন আসে, যিনি এই বাসের মালিক। সে জিতিনকে বাসটিকে থানার বাইরে রাখার জন্য বকা দেন এবং দ্রুত দূরে নিয়ে যেতে বলেন, কারণ বাসের ইন্স্যুরেন্স শেষ হয়ে গিয়েছিল। জিতিন দ্রুত বাসটিকে সেখান থেকে দূরে নিয়ে যেতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই লিউক তার বাইকে করে তাদের বাসের পিছু নেয় এবং বাসকে থামতে বলে, কিন্তু জিতিন না শুনে আরও জোরে চালায়। কিন্তু লিউক বাসের সামনে গিয়ে বাস থামিয়ে দেয় এবং জেসিকে ডাকতে থাকে। এরপর বাসে উঠে জেসিকে বলতে থাকে, তুমি ফোন ধরছো না কেন, কি হয়েছে তোমার? তখন জেসি শুধু কান্না করছে, কিছু বলতে পারছে না। লিউক তখন চিন্তিত হয়ে পড়ে এবং বলতে থাকে, কি হলো, তোমরা সবাই এমন মুখ করে আছো কেন? এরপর সবাই লিউককে সব কথা জানায়। এটা শুনে লিউকের পায়ের নিচের মাটি সরে যায়, কিন্তু লিউক এই অবস্থায় জেসিকে ছেড়ে যেতে পারেনি, তাই সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যেই শ্রী কেশবের লাশ নিজের সাথে নিয়ে যাচ্ছিল। লিউক শ্রীকে থামিয়ে বলে, সে এই লাশ কি করবে? শ্রী বলে যে সে শুধু জেসিকে সাহায্য করার জন্য লাশটি নিয়ে যাচ্ছে, কিন্তু লিউকের শ্রীর উপর সন্দেহ হয়। অন্যদিকে অজয় বৃদ্ধাশ্রমের সিসিটিভি ফুটেজ চেক করছিল। সেই ফুটেজে সে কেশবের সাথে তার কুকুর পাকরুকেও দেখতে পায়। পাকরুকে দেখে অজয় খুব খুশি হয়। অজয় তার অফিসারদের বলে তারা যেন দ্রুত কেশব থেকে পাকরুকে নিয়ে আসে। সেই সময় সবাই খুব চিন্তিত হয়ে বসেছিল। ঠিক তখনই একটি গাড়ি বাসের পাশ দিয়ে যাচ্ছিল এবং সেই গাড়ি দেখে জিতিন দ্রুত বাসটিকে সেখান থেকে দূরে নিয়ে যেতে শুরু করে। এরপর শ্রী লিউককে বলে তাদের এই লাশটির মুখে কলা ঢুকিয়ে কোথাও ঝুলিয়ে দেওয়া উচিত, যাতে সবাই মনে করে যে কেশবকে সেই সিরিয়াল কিলার মেরেছে। কিন্তু লিউকের এই আইডিয়াটি তেমন পছন্দ হয় না। এরপর তারা সবাই একটি কবরস্থানে লাশ দাফন করার পরিকল্পনা করে, তাই তারা সোজা একটি চার্চের পাশের কবরস্থানে যায়। কিন্তু যেই তারা ভিতরে যায়, তারা সেখানে কিছু লোককে শুটিং করতে দেখে এবং এটা দেখে তারা সবাই লুকিয়ে পড়ে। আসলে একটি দম্পতি তাদের ছবির শুটিং করার জন্য কবরস্থানে এসেছিল। জেসিকে তখনও খুব হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। জেসিকে চিন্তিত দেখে লিউক তাকে বলে, তোমার কোনো দোষ নেই, তুমি শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিলে। ঠিক তখনই জিতিনের কবরস্থানে ক্ষুধা লাগে, তাই শ্রী জিতিনকে কলা খেতে দেয়। এই কলা শ্রী কেশবকে মারার পর তার মুখে ঢোকানোর জন্য এনেছিল। কিছুক্ষণ পর সেই দম্পতি শুটিং শেষ করে চলে যায়। তাদের চলে যাওয়ার পর তারা কেশবের লাশ কবরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই তার গেঞ্জি ছিঁড়ে যায়। সেই সময় অরবি কেশবের বুকে একটি চিহ্ন দেখতে পায়, যা অরবির বাবার বুকেও ছিল, কারণ সেই চিহ্ন একটা পুরোহিত তার এবং তার বাবার বুকে এঁকে দেয়, যা আর পৃথিবীর কারো কাছে ছিল না। এই চিহ্ন দেখে অরবি বুঝতে পারে কেশব তার বাবা। সে লাশটিকে ধরে কাঁদতে শুরু করে এবং বাকিদের সবকিছু জানায়। সবাই এটা শুনে চিন্তিত ও হতাশ হয়ে পড়ে। জেসি তার ভুলের জন্য আরও অনুতপ্ত হতে থাকে। কিছুক্ষণ পর জিতিনের বসের ফোন আসে এবং তিনি জিতিনকে জিজ্ঞাসা করে সে কোথায়। জিতিন বলে যে তাদের গাড়ি চার্চের বাইরে খারাপ হয়ে গেছে, তাই সে গাড়ি ঠিক করাচ্ছে। কিন্তু বসের জিতিনের কথাই বিশ্বাস হয় না, তাই তিনি তার লোকদের গাড়ি দেখতে পাঠান। এখানে অরবি সবাইকে বলে যে সে তার বাবার লাশকে পোড়াতে চায়, কারণ তাদের ধর্মের শরীর দাফন করা হয় না। তার কথা মেনে সবাই লাশটিকে বাসে নিয়ে যায়। এর মধ্যেই জিতিনের হবু স্ত্রীর ফোন আসে। জিতিন রেগে তাকে বলে সে এখন খুব ব্যস্ত, তাই তাকে বারবার ফোন দিতে বারণ করে।
এটা বলার পর জিতেন দ্রুত বাসটিকে শ্মশান ঘাটে নিয়ে যেতে শুরু করে। আরেকটা সিনে দেখতে পাই আশ্রমের মালিক সুমেশকে ফোন করে জানান যে তার বাবা এখান থেকে পালিয়ে গেছেন। এটা শুনে সুমেশ দৌড়ে আশ্রমের মালিকের কাছে আসে এবং জিজ্ঞাসা করে যে তার বাবা কোথায় গেছেন। আশ্রমের মালিক কিছু বলতে পারে না এবং তারা দুজনেই কেশবের খোঁজ করতে থাকে। এদিকে রাস্তায় যাওয়ার সময় সবাই বেশ হতাশ হয়ে বসেছিল। ঠিক তখনই শ্রী উঠে সবাইকে বলে যে আমি সেই সিরিয়াল কিলার, আমাকে এই লাশটি নিয়ে যেতে দেওয়া হোক, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। এটা শুনে সবাই শ্রীর উপর হাসতে শুরু করে এবং বলতে থাকে সে মনে হয় পাগল হয়ে গেছে। সামনে কিছু মানুষ দেখে জিতিন হঠাৎ বাসটি ব্রেক করে, এতে শ্রী বাসেই পড়ে যায়। এরপর কিছু লোক জিতিনের কাছে এসে বলে তাদের স্কুল বাস খারাপ হয়ে গেছে, তাই সে কি তাদের সাহায্য করতে পারবে। জিতিন তাদের সাহায্য করতে রাজি না হলেও তারা জোর করে উঠে পড়ে। আসলে এইসব বাচ্চারা শ্রীর স্কুলেরই ছিল এবং তারা শ্রীকে এই বাসে দেখে অবাক হয়। এরপর শ্রী বাসে বাচ্চাদের গল্প শোনাতে শুরু করে, কারণ বাচ্চারা তার কাছে গল্প শুনতে যাচ্ছিল। শ্রী তাদের গল্প বলতে শুরু করে। একবার কিছু চোর একটি রাজার বাড়ি থেকে তারা হীরা চুরি করে নিয়ে যাচ্ছিল। তখন রাজারা তার হীরা ফেরত চাইলে চোরেরা দিতে অস্বীকার করে, তাই রাজা রেগে সেই চোরদের মেরে ফেলেছিল। শ্রীর এই গল্প শুনে জেসি, জিতিন, অরবি এবং লিউক খুব ভয় পেয়ে যায়, কারণ শ্রী বারবার তাদের দিকে তাকাচ্ছিল। কিছুক্ষণ পর সেই বাচ্চারা বাস থেকে নেমে নিজেদের বাড়িতে চলে যায়। বাচ্চাদের চলে যাওয়ার পর শ্রী অরবিকে বলে যে যদি সে তাকে এই লাশ না দেয় তাহলে সে কাউকে বাঁচিয়ে রাখবে না। কিন্তু অরবি তার বাবার লাশ দিতে রাজি ছিল না। অরবি স্ত্রীকে বলে যে সে পুলিশকে সবকিছু জানিয়ে দেবে। এটা শুনে স্ত্রী বলে পুলিশ তার সাথে তাদেরও ছাড়বে না, কারণ স্ত্রী লাশ দাফন করার সময় তাদের সবার ছবি তুলে নিয়েছিল। এটা শুনে আতঙ্কে সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। ঠিক তখনই তাদের বাসের কাছে পুলিশের ভ্যান আসে এবং পুলিশকে দেখে শ্রী দ্রুত বাসেই লুকিয়ে পড়ে। পুলিশ জিতিনকে জিজ্ঞাসাবাদ করে, এই সুযোগে স্ত্রী লাশটিকে নিজের সাথে নিয়ে পালিয়ে যায়। যখন অরবি এই কথা জানতে পারে তখন সে খুব কাঁদতে শুরু করে। অরবি জেসিকে কাঁদতে কাঁদতে বলে তার ভাগ্যে তার বাবার শেষকৃত্য লেখা নেই। স্ত্রী লাশটি নিয়ে যাওয়ায় অরূপ বাদে বাকি সবাই একটু স্বস্তিতে ছিল, কারণ তাদের মাথা থেকে লাশের বোঝাটা সরে গেল। জিতিন আর জেসি অরূপকে সান্ত্বনা দিতে থাকে। সেই সময় লিউক জেসিকে বলে যে সে তার জ্যাকেটটা কেশবকে পরিয়ে দিয়েছিল। শ্রী তার বাবার সাথে তার জ্যাকেটও নিয়ে গেছে। এখানে সমস্যা হচ্ছে যে জ্যাকেটে লিউকের ছবি প্রিন্ট করা ছিল। এটা শুনে জেসি রেগে গিয়ে লিউককে বলতে থাকে তুমি সব সময় কেন সবাইকে বিপদে ফেলো? যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো সেদিন থেকে শুধু আমার সাথে খারাপ জিনিসই ঘটছে। জেসির কথা শুনে লিউকের মুখটা চুপসে যায় এবং সে নিজেকে দোষী ভেবে কাঁদতে থাকে। পরের সিনে দেখতে পাই পুলিশ সবাইকে কেশব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিল। একটি বাচ্চা পুলিশকে জানায় যে সে কেশবকে বাসে বসে থাকতে দেখেছিল এবং লিউকও সেই বাসে ছিল। আগে থেকেই পুলিশ লিউককে সন্দেহ করায় পুলিশ এবার শিওর হয়ে যায় যে লিউক আসল সিরিয়াল কিলার। তখন পুলিশ লিউককে ধরতে 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। এরপর দেখতে পাই লিউকের বাবা তাকে ফোন করে বাড়িতে আসতে বলেন, কিন্তু লিউক সেটা বুঝতে পারে যে তার বাবা পুরস্কারের লোভে তাকে ধরিয়ে দিতে চাচ্ছে। এরপর লিউক জেসিকে বলতে থাকে জেসি তুমি এখান থেকে চলে যাও, আমি সব দোষ নিজের মাথায় নিয়ে নেব, তোমার কিছু হতে দেব না। জেসি এই কথা শুনে আবেগপ্রবণ হয়ে যায় এবং সে লিউককে একা রেখে যেতে চায় না। জিতিন এবং অরবি জেসিকে জোর করে নিয়ে চলে যায়। এরপর দেখি জিতিনের হবু শ্বশুর তাকে ফোন দেয়। তখন জিতিন বলে তাদের দুজনের মধ্যে কোনো ঝগড়া হয়নি। এখানে এরকম মনে হচ্ছিল যে জিতিনের এই বিয়েও ভেঙে যাবে, কিন্তু জিতিন তা কোনো মতো বাঁচিয়ে নেয়। এর মধ্যেই পাকরু নামের কুকুরটা লিউকের কাছে আসে। পাকরুকে দেখে লিউক দ্রুত অজয়কে ফোন করে বলে যে তার কুকুর তার কাছে আছে, তাই সে যেন তাকে নিয়ে যায়। তখন অজয় দ্রুত লিউকের কাছে যেতে শুরু করে। এরপর লিউক সেখানে কবরস্থানে শুটিংকৃত সেই দম্পতিকে দেখতে পায় এবং তখন তারা ড্রোন উড়াচ্ছিল। সেই ড্রোন থেকে সবকিছু দেখা যাচ্ছিল। লিউক সেই ড্রোনের সাহায্যে স্ত্রীকে খুঁজতে শুরু করে এবং কিছুক্ষণ পরেই লিউক স্ত্রীর অবস্থান জানতে পারে। এরপর লিউক দ্রুত স্ত্রীর অবস্থান অরবিকে ফোন করে জানায়। এখন সেই দম্পতি জানতে পারে যে পুলিশ লিউককে খুঁজছে এবং লিউককে ধরলে 10 লাখ টাকা পুরস্কার পাওয়া যাবে। এর কারণে সেই দম্পতি লিউককে ধরে থানায় নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই রাস্তায় গ্রামের লোকেরা লিউককে যেতে দেখে এবং তারাও টাকার লোভে লিউককে ধরতে শুরু করে। এর কারণে তাদের সবার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই লিউকের কাছে অজয় চলে আসে এবং সে জিজ্ঞাসা করে তার পাকরু কোথায়। লিউক পাকরুকে ধরে বলে যদি সে তাকে যেতে না দেয় তাহলে সে পাকরুকে মেরে ফেলবে। তখন পাকরুর প্রাণ বাঁচাতে অজয় লিউককে সেখান থেকে যেতে দেয়। এরপর লিউক দ্রুত গাড়িতে বসে স্ত্রীর কাছে যেতে শুরু করে। কিছুক্ষণ পর লিউক স্ত্রীর কাছে পৌঁছে যায় এবং স্ত্রীর কাছে কেশবের লাশ চায়, কিন্তু স্ত্রী রেগে লিউককে মারতে শুরু করে এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। প্রথমে লিউক স্ত্রীকে মারছিল, কিন্তু শেষ পর্যন্ত স্ত্রী লিউককে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় এবং যখনই সে লিউককে মারতে যাচ্ছিল তখনই জিতিন, অরবি এবং জেসি সেখানে চলে আসে এবং তারা লিউককে স্ত্রীর হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর জেসি কোনো মতো স্ত্রীর চোখে সেই পেপার স্প্রে মেরে দেয়, যার কারণে স্ত্রী কিছুই দেখতে পায় না।
এই সুযোগের সদ্ব্যবহার করে তারা দ্রুত স্ত্রীকে বেঁধে ফেলে। এরপর অরবি এবং বাকি সবাই মিলে ধর্ম অনুসারে কেশবের লাশ পুড়িয়ে দেয় এবং লাশ পোড়ানোর পর তারা পুলিশকে ডাকতে যায়। কিন্তু ততক্ষণে স্ত্রী তার দড়ি খুলে লাশের কাছে আসে এবং সে জ্বলন্ত আগুন থেকে লাশটিকে বের করে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই স্ত্রীর সামনে পুলিশ আসে এবং অবশেষে পুলিশ অফিসার স্ত্রীকে গ্রেফতার করতে বলে। স্ত্রীকে গ্রেফতার করার পর সবাই খুব খুশি হয়। পরের দিন সকালে অরবি একটি মন্দিরে যায় এবং সেই মন্দিরে অরবি অনেক লোকের বুকে সেই চিহ্নটি দেখতে পায়। এতে অরবি চিন্তায় পড়ে যায় যে কেশব কি তার সত্যি বাবা ছিল, কারণ এরকম চিহ্ন তো অনেক লোকের বুকেই ছিল। এরপর আমরা পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই স্ত্রীর বাবা কুমার যে বাড়িতে থাকতেন সেখানে ইঁদুরের উপদ্রব ছিল। তার অনুপস্থিতিতে তার 4 সহকর্মী ইঁদুর মারার জন্য বিষ মেশানো কলা বাড়ির বিভিন্ন কোণায় রেখেছিল। কুমার কাজ থেকে ফিরে যখন ক্ষুধার্ত অবস্থায় ছিলেন তখন তিনি ভুল করে বিষ মেশানো কলা খেয়ে ফেলেন, যা তার মৃত্যুর কারণ হয়। এভাবেই শ্রীকুমারের মনে প্রতিশোধের বীজ বপন হয়। সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে সেই 4 সহকর্মী বিমা এজেন্টকে মারে, যাদের মধ্যে কেশবও ছিল। এখান থেকে সিনেমার সমাপ্তি ঘটে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।